যারা হচ্ছে ওয়েব অ্যাপ থেকে জয়েন করেছো সবাইকে আমাকে দেখতে পাচ্ছ বলো তো? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফেসবুকে এখনো লাইভে ঢুকতে পারতেছি না, কাহিনী কি? আচ্ছা, যারা ওয়েব অ্যাপে জয়েন করেছো ওরা সবাই ঠিকঠাক ক্লাস দেখতে পাচ্ছ, সমস্যা নাই। কিন্তু ফেসবুকে আসতেছে না কেন? আচ্ছা, আমি আবার একটু লাইভ দেই। এবার আশা করি যাওয়ার কথা। তো কি অবস্থা সবার? অনেক দিন পর তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। তো অনেক দিন পর হচ্ছে দেখা হইলো আজকে। তো তোমরা সবাই কেমন আছো বলো তো? ভালো আছো? অনেক দিন ধরে কথা হচ্ছে না বলতে বোঝাচ্ছে আসলে তোমাদের সাথে এতদিন তো হায়ার ম্যাথ নিয়ে কথাবার্তা হইতো। আজকে জেনারেল ম্যাথ নিয়ে কথাবার্তা হবে। তো যারা হচ্ছে নরমালি সায়েন্সের মানে সায়েন্সে পড়তেছো না, মানে অন্যান্য সাবজেক্ট গুলোতে পড়তেছো। তো তোমরাও তো অনেকে জয়েন করছো, রাইট? সো আজকে সাধারণ গণিত নিয়ে যেহেতু কথাবার্তা হবে, সো আমাদের মোটামুটি সবার সাথে ক্লাস 9 এর সব বাচ্চার সাথে আজকে দেখা হবে, রাইট? আচ্ছা, দেখা তো হবে না, কথা হবে আরকি। মানে কথা হবে দূর দূরান্তে থেকে। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরাও আশা করি অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা সাধারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে পরীক্ষায় তোমাকে আনসার করতেই হবে, ওই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আমার যেটা মনে হয়, যেহেতু তোমাদের ক্লাস 9 এ অলরেডি ৭ মাস চলে গেছে, এই চ্যাপ্টারটা মনে হয় সবারই কোনো না কোনো পরীক্ষায় ছিল। ছিল কি ছিল না বলো তো? যেহেতু অলরেডি ৭ মাস চলে গেছে, এই চ্যাপ্টারটা সবারই কোনো না কোনো পরীক্ষায় ছিল। ওকে। সো তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা পড়েছো, অনেকেই এই চ্যাপ্টারটা হয়তো একটু স্কিপ করেছো বা কনসেপ্টে একটু সমস্যা আছে। আচ্ছা, যার যেটাই হোক না কেন, আমরা এই চ্যাপ্টারের উপর টোটাল ৪ টা ক্লাস নিব। ৪ ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার খতম। তো খতম করার আগে একটু বলি, এই চ্যাপ্টারের যে বেসিক জিনিসগুলা যেন তোমার আরেকটু স্ট্রং হয়, তো সেই ক্ষেত্রে তুমি এই ক্লাসটা করতে পারো। বুঝছো? যেন তোমার বেসিকটি স্ট্রং হয়। তুমি তো অলরেডি পড়ছোই, অনেক কিছু জানো যে গড় কেমনে বের করে, পরে হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় বের করে, মধ্যক কি, প্রচুরক কি, সবগুলো জিনিস জানি আমরা, রাইট? কিন্তু এই চ্যাপ্টারে কিছু বেসিক বা মানে তোমার জাস্ট বেসিকটি স্ট্রং করার জন্য তুমি এই ক্লাসগুলো করতে পারো। ওকে? তাহলে আমরা চলো ক্লাস শুরু করে দেই। টাইমার না নেই, কারণ অলরেডি তো নামাজের সময় তো আমরা ব্রেক দিচ্ছি, রাইট? আচ্ছা, খাতা কলম বের করে ফেলো সবাই। খাতা কলম বের করে ফেলো। হ্যাঁ, তোমাদের যে জেমস, এই জেমস দিব আজকে। মানে আজকে আমি জেমসের বিষয়গুলো জানছি আসলে। আসলে কি মানে ক্লাসের মধ্যে জেমস দেওয়াটা আসলে খুবই টাফ, বুঝছো? আর কথা হচ্ছে ভাই টাফ কেন? কারণ ক্লাসের মধ্যে যখন মানে জেমস দিতে যাব তখন তো আসলে ক্লাস তো মোটামুটি অনেকেই তোমরা করো, রাইট? সো সবাই ক্লাস করতে গেলে আসলে ইন্ডিভিজুয়ালি কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের কাকে জেমস দিব আসলে জিনিসটা আনফেয়ার হয়ে যায়। ধরো আমি ১০ জনকে দিলাম বা ৫ জনকে দিলাম, বুঝছো? দেখা যায় কি ৫ জনের মধ্যে তুমি পড়তেও পারো, নাও পড়তে পারো। এমন হইতে পারে যে তুমি ৫ জনের মধ্যে পড়ো নাই। কিন্তু তুমি পুরা ক্লাসটাই করছো, পুরা ক্লাস জুড়ে অ্যাক্টিভ ছিলা। তো তো সেই ক্ষেত্রে ধরো তুমি যদি জেমস না পাও তখন তুমি আমার মনে মনে কি এটা বদদোয়া দিবা না যে ভাই এত কষ্ট করে ক্লাসটা করলাম, ভাই হচ্ছে জেমস দিল না, রাইট? আচ্ছা, সবাইকে দিতে পারলাম, সবাইকে দিতাম, যদি হইতো না সবাইকে দেন, সবাইকে দিতে পারতাম, বুঝছো? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা বলো তো? সাউন্ড ক্লিয়ার কিনা? নেট প্রবলেম হচ্ছে নাকি সাউন্ড ক্লিয়ার বলো তো? সাউন্ড ক্লিয়ার হইলে পড়াশোনা শুরু করে দিব। ওকে, আচ্ছা তাহলে সাউন্ড ক্লিয়ার। চলো তাহলে শুরু করি। তাহলে আমাদের আজকের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ১৭ পরিসংখ্যান, যে চ্যাপ্টার থেকে অবশ্যই আমাদের একটা সিকিউ আনসার করতেই হবে। এখন ভাইয়া পরিসংখ্যান, এই পরিসংখ্যান জিনিসটা আসলে কি?
তোমাদের আমি একটু মানে আগে পরিসংখ্যানের বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করি আসলে পরিসংখ্যানটা কি জিনিস। ঠিক আছে? এই যে এই ভদ্রলোককে কি তোমরা চিনো? বলো তো? যারা তোমরা ক্রিকেট খেলা দেখো, এই ভদ্রলোককে তোমাদের চিনার কথা। এই ভদ্রলোক হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত একজন খেলোয়াড়, ডেভিড ওয়ার্নার। তো ডেভিড ওয়ার্নারের কেরিয়ার লাইফে মানে ক্রিকেট খেলার যে কেরিয়ারটা, ওই কেরিয়ার লাইফে মানে যা উনি করছে সব কিছু এখানে একদম সংক্ষিপ্ত আকারে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে? জিনিসটা বুঝছো? আচ্ছা, যেমন এর মধ্যে তোমাদের আমি কিছু জিনিস দেখাই। যে ধরো এই যে ওনার যেই ২০১৫ সাল থেকে ২০২০ সাল ২০১৫ থেকে ২০২০ সালে যে ওনার কেরিয়ার লাইফে মানে ক্রিকেট কেরিয়ার লাইফে যে স্ট্রাইক রেটটা ছিল, ওই স্ট্রাইক রেটটা তুমি জাস্ট এই গ্রাফটা দেখলে বুঝতে পারবা যে প্রথম দিকে স্ট্রাইক রেট অনেক বেশি ছিল, আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে, স্ট্রাইক রেট কমছে, আবার শেষ বয়সে স্ট্রাইক রেট বাড়ছে। মানে ওনার যাবতীয় মানে ক্রিকেট কেরিয়ার লাইফে উনি যা করছে সবকিছুকে খুব সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে। বুঝছো? তাহলে দেখো তুমি এই যে এখানে যে উনি রান যে করছে, তো কখন কত ম্যাচ খেলছে, কোথায় রান বেশি করছে, কোথায় রান কম করছে, এগুলা খুব সুন্দর করে উপস্থাপন করা। তার মানে ওনার লাইফে উনি যত ডাটা নিয়ে কাজ করা হয়েছে, উনি কয় ম্যাচ খেলছে, কত রান করছে, কোনটাতে ভালো রান করছে, কোনটাতে কম রান করছে, এই সব কিছু সুন্দর করে ওনার যে ডাটাগুলা, ওই ডাটাগুলাকে সুন্দর করে যে উপস্থাপন করার যে প্রসেস গুলা, এটাকে বলা হয় তোমার পরিসংখ্যান। মানে পরিসংখ্যানে মূলত আমরা বিভিন্ন ডাটা নিয়ে কাজ করি, বিভিন্ন তথ্য, বিভিন্ন উপাত্ত নিয়ে কাজ করি, যেগুলোকে আমরা সহজে উপস্থাপন করার চেষ্টা করি। জিনিসটা কি বুঝছো? তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, হ্যাঁ? যেমন ধরো হচ্ছে এখানে আসো। যেমন ধরো তোমরা যারা এখন ক্লাস করতেছো, তো এই ক্লাসের মধ্যে ধরো তোমরা ৩০ জন স্টুডেন্ট আছো। তো ৩০ জন স্টুডেন্টের একটা পরীক্ষার জন্য মানে পরীক্ষার মার্কস দেওয়া হয়েছে। ধরো গণিত পরীক্ষা মার্কস দেওয়া হয়েছে। এখন এখানে ৩০ জনের নাম্বার দেওয়া আছে। আচ্ছা আমাকে বলো তো, এখানে এই ৩০ জনের নাম্বারের মধ্যে কেউ ৮৫ পাইছে, কেউ ৭২ পাইছে, কেউ ৯১ পাইছে, কেউ ৬৬ পাইছে, অনেকে অনেক নাম্বার পাইছে, রাইট? এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এই ডাটাগুলা বা এই নাম্বারগুলা অ্যানালাইসিস করে তুমি আমাকে বলো তো একটু আসলে কোশ্চেনটা কি কঠিন হইছে না সহজ হইছে? কোশ্চেনটা কি কঠিন নাকি সহজ? এটা তুমি কিভাবে বললা বলো তো? আচ্ছা এই ডাটাগুলোর দিকে তাকায় বলো তো কোশ্চেন কি কঠিন না সহজ? দেখি কে বলতে পারে? আচ্ছা এই যে যেমন একজন বলতেছে কঠিন, একজন বলতেছে সহজ, আবার কেউ বলতেছে এভারেজ। আচ্ছা দেখো এই উপাত্তগুলা এই তথ্যগুলা সরাসরি দেখে কিন্তু মানে বোঝাটা একটু টাফ হয়ে যাচ্ছে। দেখো এখানে যদি ৩০টা জায়গায় ৩০০ জন ছাত্রের যদি নাম্বার থাকতো, বোঝা কি আরো কষ্ট হয়ে যেত। যদি ৩০০০ জনের নাম্বার থাকতো আরো কষ্ট হইতো। তাহলে আমরা যদি এই নাম্বার গুলাকে একটু সুন্দর করে উপস্থাপন করতে পারি, দেখো তো আমি যদি এই নাম্বার গুলাকে এইভাবে উপস্থাপন করি যে ৫০ থেকে ৬০, ৫০ থেকে ৬০ এর মধ্যে নাম্বার পাইছে এতজন, আবার ৬০ থেকে ৭০ মার্কস পাইছে এতজন, আবার ৭০ থেকে ৮০ মার্কস পাইছে এতজন, আবার ৮০ থেকে ৯০ মার্কস পাইছে এতজন, ৯০ থেকে ১০০ মার্কস পাইছে এতজন। দেখো তো এই ডাটা অ্যানালাইসিস করাচ্ছে এই ডাটাগুলো যখন আমরা একটা গ্রাফে বসাইছি যে আসলে কোন রেঞ্জে কতজন নাম্বার পাইছে। এখন তুমি এইটা দেখলে কি যেই কেউ বুঝবে না। তোমার যদি ছোট ভাই বোন থাকে ক্লাস 2-3 তে ও কিন্তু বুঝবে যে আসলে কোশ্চেনটা কি সহজ হইছে নাকি ইজি হইছে। বলো কোশ্চেন কি সহজ না ইজি এবার? এবার তুমি বলতে পারবা যে কোশ্চেনটা কি হইছে? ইজি হইছে। কারণ এখানে মেক্সিমাম স্টুডেন্ট কিন্তু বেশি নাম্বার পাইছে। রাইট? যখন একটা বোর্ড পরীক্ষা হয়, একটা বোর্ড কোশ্চেন হয়, যখন দেখা যায় ওই বোর্ড কোশ্চেন বা ওই বোর্ড পরীক্ষায় গণহারে মেক্সিমাম স্টুডেন্ট খারাপ করছে, তখনই কিন্তু আমরা দোষ দেওয়া শুরু করি। যে বোর্ডে কঠিন কোশ্চেন করছে বা ভুল করছে, এই করছে, অনেক কিছু করছে। রাইট? যখন যেই পরীক্ষাটা সবারই ভালো হয়, ওটাতে কিন্তু আমরা কোনো কথাবার্তা বলি না। ওখানে চুপচাপ থাকি। যে কোশ্চেন স্ট্যান্ডার্ড হইছে, কোশ্চেন সহজ হইছে। তার মানে চুপচাপ। রাইট? বুঝছো জিনিসটা? তাহলে আমরা এই যে পরিসংখ্যান চ্যাপ্টারে এই যে আমরা গড় বের করব, মধ্যক বের করব, প্রচুরক বের করব, পরে গণসংখ্যা নিয়ে কাজ করব। এগুলার কাজ করাই আসলে তথ্য বা ডাটাগুলোকে সহজে উপস্থাপন করা। সহজে উপস্থাপন করা। বুঝতে পারছো? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম এগুলো আসলে আমাদের লিখার দরকার নেই, জাস্ট আমরা কনসেপ্টটা ক্লিয়ার হইছি। এখন আসো যে আমাদের কাছে যেই ডাটা বা তথ্যগুলা দেওয়া থাকবে, ওই ডাটা বা তথ্যগুলা কয় ধরনের হইতে পারে? এটা সবাই এবার খাতা কলম নিয়ে লেখা শুরু করো।
আমাদের পরিসংখ্যানে যেই ডাটা বা তথ্যগুলো দেওয়া থাকে এগুলা নরমালি দুই প্রকার হয়ে থাকে, দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন চলক, চলক মানে ডাটাগুলো আর কি, আর আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। একটা বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। প্রশ্ন হচ্ছে ভাইয়া বিচ্ছিন্ন চলক বলতে কি বোঝায়? তুমি মনে রাখবা যেই সব ডাটা বা তথ্য সবসময় পূর্ণ সংখ্যা হয়, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, মানে যেগুলা ভগ্নাংশ হয় না বা দশমিক হয় না, ওগুলাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। শুধুমাত্র পূর্ণ সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবা, দশমিকে প্রকাশ করতে পারবা না। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যাদেরকে পূর্ণ সংখ্যা ছাড়াও প্রকাশ করা যায়, মানে পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা নয়, মানে ছাড়াও প্রকাশ করা যায়, এদেরকে বলে অবিচ্ছিন্ন চলক। দুই একটা উদাহরণ দেই। আচ্ছা, যেমন ধরো তোমাকে আমি যদি বলি যে আমরা ক্লাস 9 এর শিক্ষার্থীদের মধ্য থেকে 100 জন শিক্ষার্থীকে নিয়ে একটা বনভোজনে যাব। 100 জন শিক্ষার্থী। তার মানে এখানে আমি কি বলতেছি? শিক্ষার্থীর সংখ্যা বলতেছি। শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, তাই না? তাহলে এই যে আমি যে বললাম 100 জন শিক্ষার্থী নিয়ে আমরা একটা বনভোজনে যাব, এখানে কি আমি বলতে পারবো যে 100.5 জন শিক্ষার্থী বা 100.2 এতজন শিক্ষার্থী নিয়ে যাব? কোন একটা ধরো জনসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা এগুলা কি দশমিকে প্রকাশ করা যাবে? এগুলা কিন্তু দশমিকে প্রকাশ করা যাবে না। তাহলে শিক্ষার্থী সংখ্যা বা জনসংখ্যা, জনসংখ্যা এগুলাকে আমরা কি বলতে পারি বলতো? এগুলাকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন চলক, মানে যেগুলাকে পূর্ণ সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। বুঝছো? তারপরে মনে করো যে সাল, ধরো আমি বললাম তোমাকে সাল, সাল মানে কি? তুমি কি বলবা না 2025 সাল, 2026 সাল, 2027 সাল, 2028 সাল? বলবা না? তুমি কি বলবা 24.5 সাল, 25.5 সাল? এটা কি হয়? সালকে যখন তুমি মাসে কনভার্ট করো তখন হয়তো দশমিক ইউজ করতে পারো, বাট এমনিতে কিন্তু কনভার্ট করা যাবে না। সালকে তোমার পূর্ণ সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। বুঝছো? তাহলে আমরা এই যে এই ধরনের উপাত্তগুলা আমাদের হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত বা বিচ্ছিন্ন চলক। এখন আমাকে একটু বলো তো অবিচ্ছিন্ন চলকের দুই একটা এক্সাম্পল বলো তো দেখি। অবিচ্ছিন্ন চলকের দুই একটা এক্সাম্পল বলো। এই যে অলরেডি হচ্ছে মুনতাহা আনসার করছে। হ্যাঁ, অনেকে আনসার করছে। বয়স, হাইট, ভেরি গুড। এই যে বয়স, বয়স পরে উচ্চতা, পরে মনে করে তাপমাত্রা, তাপমাত্রা পরে আর কি আছে বলো তো, আর কি হইতে পারে? টেম্পারেচার অলরেডি বলছো, হ্যাঁ ভেরি গুড। টাইম, হ্যাঁ টাইমও হইতে পারে। ওজন, ওজন, সময়, হ্যাঁ অনেকগুলো বলে ফেলছি মোটামুটি। এগুলো আমাদের বিচ্ছিন্ন চলক। কেন? কারণ তুমি দেখো বয়স, তোমার বয়স কি হইতে পারে না 11.2 বছর। 11.2 মানে কি? ধরো 11 বছর 2 মাস, রাইট? আবার উচ্চতা তোমার হাইট হইতে পারে না 5 মানে 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 9 ইঞ্চি হইতে পারে। আবার তাপমাত্রা হইতে পারে না আজকে 31 ডিগ্রি সেলসিয়াস বা 31.1 ডিগ্রি সেলসিয়াস, 31.5 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে। আবার তোমার ওজন, ওজন হইতে পারে না যে তোমার ধরো আমার ওজন কত হইতে পারে বলো তো দেখি? মানে আমার দেখি কি মনে হয় তোমার আমার ওজন কত? দেখি আমার ওজন কত? আচ্ছা, একজন বলছে 81.5, একজন বলছে 63, 70, 90, হায় হায় 100, 75, 84, 80, 60 ও বলতেছে কেউ কেউ। কি রে ভাই 60 হবে আমার ওজন? আচ্ছা যাই হোক, যে যে বলছো 81.5, ওরে আমার পক্ষ থেকে একটা গিফট দিলাম। ঠিক আছে? গিফট তো আর অফলাইনে দিতে পারতেছি না, মানে অনলাইনে দিতে পারতেছি না, অফলাইনে গিফট দিতাম। আমার ওজন এখন এক্সাক্টলি 81.5। জীবন অনেক দিন ধরে চেষ্টা করতেছি, গত বছর থেকে চেষ্টা করতেছি যে ওজনটা 70 এ নিয়ে আসার জন্য, পারতেছি না ভাই। ওই 81.5 যে না, ওইটা 80 তে নামে, আবার 81 তে যায়, আবার 81.5, 82 এর মধ্যে আপ ডাউন করতেছে। গত বছর ধরে এরকম ডায়েট করতেছি, এই ডায়েট আর হয় না। বুঝছো? তোমরা আমার জন্য দোয়া করো জানো ওজনটাকে আমি 70 এ আনতে পারি। বুঝছো? মানে তোমরা অনেক 70 বছর এটা যেন হয় আর কি। যাই হোক, তো এটা ক্লিয়ার। তো আমরা
তাহলে এখানে বিচ্ছিন্ন চলক অবিচ্ছেদ্য চলক আমরা বুঝলাম যে বিচ্ছিন্ন চলক সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে আর অবিচ্ছেদ্য চলক যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আর এখানে তোমার উদাহরণ দেওয়া হয়েছে, যেমন উচ্চতা, তাপমাত্রা, ওজন, এরকম বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে আমরা কি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হইলাম সবাই? সবাই এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হইলাম? ওকে, তাহলে আমরা এটা বুঝলাম, আজান দিচ্ছে আর কি। তাহলে আমরা দুই একটা এমসিকিউ সলভ করে তারপরে নামাজে চলে যাই। আচ্ছা বলো, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? তাড়াতাড়ি ফাস্ট। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? জনসংখ্যা, জনসংখ্যা হবে বিচ্ছিন্ন চলক। বাকিগুলা কি অবিচ্ছিন্ন? আমরা একটু আগে শিখে আসলাম। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক বলো? অবিচ্ছিন্ন। জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, জন্মসাল, এগুলো সব বিচ্ছিন্ন, রাইট? অবিচ্ছিন্ন কোনটা বলো তো? বয়স। বয়সটা হচ্ছে অবিচ্ছিন্ন, তাই তো? এরপরে জিপিএ 5 কোন ধরনের চলক বলো তো? জিপিএ 5, জিপিএ 5 বলে মানে জিপিএ আর কি। জিপিএ কি সবসময় 543 হয়? না, জিপিএ কিন্তু দশমিকে হইতে পারে, রাইট? সি না কিন্তু, অবিন্যস্ত না তো, অবিন্যস্ত না, ভুল করো না, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। অনেকে সি আনসার করতেছে, অবিন্যস্ত না, অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। ওকে ওকে, তাহলে আচ্ছা, তাহলে এই পর্যন্ত এখন থাক। তাহলে আমরা নামাজের বিরতির পর তারপরে আসি। তাহলে সবাই নামাজ টামাজ পড়ে তারপরে আসি। একটু সময় দিয়ে দিই তোমাদের। ওকে, তাহলে 15 মিনিট পরে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে।
আহ সবাই কি চলে আসছো? মোটামুটি সময় শেষ। নামাজ পড়েছে সবাই? ওকে, আচ্ছা। সাউন্ড ক্লিয়ার কিনা? আর সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? আমরা শুরু করে দেই। ওকে, সাউন্ড ক্লিয়ার। সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। কয়টা ক্লাস লাগবে? অনলি 4 ক্লাসেস। ৪ টা ক্লাস লাগবে। ৪ টা ক্লাস করলেই মোটামুটি আমরা এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, তো চলো শুরু করি। তো এমসিকিউ এটা শুরু করছিলাম আমরা, তাই না? আচ্ছা, এখন আসো যে আমাদের তোমার ডাটাগুলা কিভাবে দেওয়া থাকতে পারে? তো নরমালি আমাদের কাছে যেই ডাটাগুলা হচ্ছে দেওয়া থাকে, তাহলে হচ্ছে ডাটাগুলা ২ পদ্ধতিতে বা ২ ভাবে দেওয়া থাকবে। একটা হচ্ছে ভাইয়া অশ্রেণীবদ্ধ ডাটা। আরেকটাকে বলা হয় শ্রেণীবদ্ধ ডাটা। এখন যেগুলা অশ্রেণীবদ্ধ এগুলা হিবিজিবি আকারে থাকে, এলোমেলো ভাবে থাকে। সো এলোমেলো ডাটাগুলা আমরা কিন্তু সবকিছু বুঝতে পারি না। যেমন এখানে একটু খেয়াল করে দেখো। যেমন ধরো এখানে বলছে একটা বার্ষিক মানে একটা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ১০ম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখন এই ডাটাগুলা দেইখা আমরা এখানে অনেক কিছু বুঝতে পারবো না যে আসলে আ অনেক বেশি মার্কস কোনটা, অনেক কম মার্কস কোনটা বা কোয়েশ্চেন কি সহজ হইছে না কঠিন হইছে সবকিছু বুঝতে পারবো না। কিন্তু যদি এই ডাটাগুলাকে আমাদের একটু সুন্দর করে শ্রেণীবদ্ধ ডাটাতে রূপান্তর করে দেয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেক ভাল লাগবে। যেমন দেখো, এই যে এখানে বলা আছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি মানে হচ্ছে এই যে ৩১ থেকে ৪০ মানে এই ৩১ থেকে ৪০ রেঞ্জে কতজন মার্কস পাইছে। আবার ৪১ থেকে ৫০ এখানে কতজন মার্কস পাইছে। আবার ৬০ এর মধ্যে কতজন মার্কস পাইছে। ৬১ থেকে ৭০ এর মধ্যে কতজন মার্কস পাইছে এগুলা দেওয়া আছে। তো তুমি বুঝতেই পারতেছো যে ৬১ থেকে ৭০ এই রেঞ্জে কিন্তু মার্কস পাইছে বেশি। আবার ৭০ থেকে ৮০ এই রেঞ্জেও মোটামুটি বেশি মার্কস পাইছে। তাহলে সবার উপরেও বেশি একটা মার্কস পায় নাই, আবার খুব কমও মার্কস যে পাইছে এমন না জিনিসটা। তাহলে আমরা এই ডাটা দেখে মোটামুটি কিন্তু বুঝতে পারি যে কোশ্চেনটা আসলে এভারেজ কোশ্চেন হইছে। রাইট? কোশ্চেনটা কি হইছে বলো তো? এভারেজ কোশ্চেন হইছে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আমাদের অশ্রেণীবদ্ধ ডাটা এবং এখানে যে শ্রেণীবদ্ধ ডাটা, তুমি বুঝতেই পারতেছো আমাদের আসলে শ্রেণীবদ্ধ ডাটা দরকার। আর এই যে শ্রেণীবদ্ধ ডাটাটা আছে এটাকে আমরা বলি গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী বলি। যেখানে আমাদের ডাটাগুলা বিন্যস্ত মানে সুন্দর করে গুছানো আছে। আমাদের পরীক্ষায় মনে রাখবা খতে বা গতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমাদের অনেকগুলা অশ্রেণীবদ্ধ ডাটা দেওয়া থাকবে, আমরা এখান থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এই যে এরকম তৈরি করব, বুঝছো? তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের কি কি জিনিস জানতে হবে এটা আমাদের ফাইন্ড আউট করা দরকার। তো একটু খেয়াল করে দেখো, এই যে এখানে যে রেঞ্জ গুলা দেওয়া আছে না ভাই, এই যে রেঞ্জ গুলা দেওয়া আছে না, এই যে প্রত্যেকটাকে বলা হয় এক একটা শ্রেণী। প্রত্যেকটাকে বলা হয় একেকটা শ্রেণী। প্রত্যেকটাকে বলা হয় একেকটা শ্রেণী। এবং প্রত্যেকটা শ্রেণীর মধ্যে কিন্তু একটা রেঞ্জ থাকে, রাইট? যেমন ৩১ দিয়ে শুরু হইছে, ৪০ দিয়ে শেষ হইছে। তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা, ছোট মান বা নিম্ন সীমাকে বলা হয় ৩১। আর এই শ্রেণীর ঊর্ধ্ব সীমা এটাকে বলা হয় ৪০। আর এই শ্রেণীটার যদি আমি রেঞ্জ বা পরিসর বলি, পরিসর ব্যবধান, বলতো ব্যবধানটা কত? ৩১ থেকে ৪০ পর্যন্ত ব্যবধান কত বলো? ৩১ থেকে ৪০ পর্যন্ত ব্যবধান হচ্ছে ১০। কেমনে জানো? তুমি কিন্তু শুরু করবা ৩১ থেকে গোনা। কারণ ৩১ তো কোন স্টুডেন্ট পাইতে পারে নাম্বার, রাইট? অনেকে চিন্তা করে ৩১ থেকে ৪০ তার মানে ৩২ থেকে হিসাব হবে। না, ৩১ থেকে হিসাব হবে। ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ১০ টা। তার মানে এখানে প্রত্যেকটার মধ্যে রেঞ্জ বা পরিসর হচ্ছে ১০। বুঝতে পারছো? এখন তাহলে আমরা একটা অবিচ্ছিন্ন ডাটা থেকে অবিচ্ছিন্ন মানে অশ্রেণীবদ্ধ ডাটা থেকে আমরা একটা শ্রেণীবদ্ধ ডাটা রূপান্তর করব। আমরা একটু দেখি সবাই। তো এখানে গণসংখ্যা নিবেশন সারণী যে তৈরি করব, তার জন্য আমাদের কয়েকটি স্টেপ ফলো রাখতে হবে। তো এই স্টেপ গুলা কি? প্রথমে আমরা পরিসর বের করব। পরিসর বা রেঞ্জ, ইংলিশে বলা হয় রেঞ্জ। যে ভাইয়া পরিসর বের করব কেমনে?
পরিসর বের করবো এইভাবে যে আমাদের যতগুলো ডাটা দেওয়া থাকবে সবগুলা ডাটার সর্বোচ্চ মানটা নিব। সবগুলা ডাটা থেকে আমরা দেখব সর্বোচ্চ মান কত, দেন মাইনাস ওইখানে আমরা সর্বনিম্ন মানটা সর্বোচ্চ মান থেকে বিয়োগ করে দিব। সর্বনিম্ন মানটা হচ্ছে সর্বোচ্চ মান থেকে বিয়োগ করে দিব, দেন প্লাস একটা 1 লিখবো। প্লাস কি লিখবো? একটা 1। এটা হচ্ছে উপাত্তের কি পরিসর। পরিসর বুঝছো? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কি 1। যে আসলে যে নাম্বার গুলা পাওয়া হয়েছে ওই নাম্বার গুলাতে টোটাল পরিসর কত, টোটাল পরিসর কত, বুঝছো? আচ্ছা, এটা আমরা দেখবো যে আমরা কিভাবে পরিসর গুলা বের করবো ডাটাগুলা থেকে। শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি মানে জানো কি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। তুমি চাইলে শ্রেণী ব্যবধান 10 নিতে পারো, তুমি চাইলে শ্রেণী ব্যবধান 5 নিতে পারো, তুমি চাইলে শ্রেণী ব্যবধান 20 নিতে পারো। এটা তোমার সম্পূর্ণ ইচ্ছা, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। বাট এমন একটা শ্রেণী ব্যবধান নিবা যেন তোমার সুন্দর করে তুমি ডাটাগুলা বসাইতে পারো, মানে সুন্দর যেন হয় আর কি, বুঝছো? ইচ্ছা। আর শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা কেমনে বের করবা? আমাদের যতটুকু পরিসর বা রেঞ্জ হবে, যতটুকু পরিসর হবে ওইটাকে যদি আমরা শ্রেণী ব্যক্তি দিয়ে, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কত করে নিচ্ছি ওইটা দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে যাব। ধরো মনে করো যে ধরো তোমাদের ক্লাসরুমে একটা পরীক্ষা হইছে ম্যাথের, তো 40 থেকে 100 র মধ্যে সবাই মার্কস পাইছো। 40 থেকে 100 র মধ্যে। তাহলে বলো তো 40 থেকে 100 র মধ্যে যদি মার্কস পাও, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 40। সর্বনিম্ন নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার হচ্ছে 100, সর্বনিম্ন নাম্বার কত? 40। দেন প্লাস হচ্ছে 1, প্লাস হচ্ছে 1। তাহলে কত হয় বলো তো? 61 হয় না? তাহলে 61 হচ্ছে পরিসর। 61 হচ্ছে পরিসর। এখন তুমি যদি শ্রেণী সংখ্যা বের করতে চাও, তাহলে ধরো তুমি শ্রেণী ব্যবধান 10 করে নিবা। তাহলে আমরা পরিসরকে যদি শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে দেই, তাহলে 6.1 হয় না? তার মানে তোমার টোটাল শ্রেণী সংখ্যা 7 টা নিতে হবে। মানে 7 টা শ্রেণী নিতে হবে। বুঝছো? এটা আমরা দেখব একটু পরেই। 7 টা শ্রেণী নিতে হবে। আর লাস্ট হচ্ছে গণসংখ্যা। তো গণসংখ্যা তো শিক্ষার্থী সংখ্যা বা শিক্ষার্থীর নাম্বার। কতজন পাইছে? কোন নাম্বারটা কতজন পাইছে? এটা গণসংখ্যা। এটা আমরা বের করব। তো আসো একটা ম্যাথ করে ফেলি। সবাই আমার সাথে একটু থাইকো, ভুল হইলে বইলো। কারণ যেহেতু একা, একা সলভ করতেছি, জীবনে ১ম বার সলভ করতেছি। তো ভুল হইলে আমাকে একটু বইলো যেন ভুল না হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো আমাদের ১ম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তাহলে প্রথমে তোমরা লিখো এখানে সলিউশন। আচ্ছা, বলো তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমে কি বের করতে হবে? পরিসর বের করতে হবে। পরিসর। তাহলে আমরা প্রথমে লিখি পরিসর। পরিসর। আচ্ছা, পরিসর বের করার জন্য প্রথমে দরকার কি? সর্বোচ্চ নাম্বার আর সর্বনিম্ন নাম্বার। বলো তো এখানে সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ আর সর্বনিম্ন নাম্বারটা কত বলো তো? ৭৬, ৬৫, ৯৮। আচ্ছা, ৯৮ হচ্ছে এখানে সর্বোচ্চ নাম্বার দেখা যাচ্ছে। দেখি তো ৯৯ আছে কিনা কোথাও। ৯৯, ৯৯ নাই, তাই না? তার মানে ৯৮ হচ্ছে আমাদের সর্বোচ্চ নাম্বার। তাহলে বলো তো সর্বনিম্ন নাম্বার কত? সর্বনিম্ন কত? ৩২। ৩২ আছে? এই যে ৩২ আছে। ৩১ কি আছে? মানে ৩২ থেকে ছোট আছে কিনা? ৩২ থেকে ছোট নাই, বোঝা যাচ্ছে। তাহলে আমরা পরিসর বের করব কেমনে? পরিসর বের করব সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস হচ্ছে একটা 1। বলো তো কত হয় পরিসরটা? পরিসর কত? ৬৭ হয়। ৩২ প্লাস 1 67। 67, ওকে। তাহলে আমরা পরিসর বের করে ফেললাম। এবার আমরা শ্রেণী সংখ্যা বা শ্রেণী সংখ্যা বের করব। তাহলে আমাদের কি শ্রেণী ব্যবধান ধরে নিতে হবে। তাহলে তুমি লিখবা কি? ধরি, ধরি শ্রেণী ব্যবধান। বলো শ্রেণী ব্যবধান কত নিলে সুবিধা হয় বলো তো? এখন ধরো তোমাদের মধ্যে কেউ, কেউ শ্রেণী ব্যবধান ধরো ৫ নিল, ৫। বলো তো ৬৭ কে ৫ দিয়ে ভাগ করলে ১৪ টা সংখ্যা তৈরি করতে, মানে ১৪ টা ঘর তৈরি করতে হবে। ১৪ টা ঘর অনেক বেশি না?
তাহলে আমরা শ্রেণীবদ্ধন 10 নিব, 10। তাহলে আমরা এখান থেকে শ্রেণী সংখ্যা পেয়ে যাব, শ্রেণী সংখ্যা। তাহলে আমাকে একটু বলো ভাইয়া, শ্রেণী সংখ্যা কেমনে বের করে? 67 কে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে কত হয়? 6.7 না? আচ্ছা 6.7 মিন করে কি? 6.7 মিন করে তোমাকে টোটাল শ্রেণী সংখ্যা নিতে হবে 7টা। 7টা নিলে তুমি সবগুলা ডাটা ওখানে এন্ট্রি দিতে পারবা, এন্ট্রি করতে পারবা। ওকে? তাহলে আমরা এইভাবে প্রথমে লেখাগুলো লিখবো। কারণ কি এইটুকুতে কোনো সমস্যা আছে বলো তো? তুমি এই ভুলটা কইরো না যে তুমি আসলে শ্রেণী, সর্বোচ্চ, সর্বনিম্ন নম্বর এগুলা ভুল করো না। এগুলা ভুল করলে পুরা ম্যাথটাই ভুল হয়ে যাবে। ওকে? আচ্ছা এখন প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া আপনি যে এখন শ্রেণীবদ্ধ উপাত্ত তৈরি করবেন, তাহলে এখানে টোটাল কয়টা কলাম করতে হবে আমাদের? টোটাল আমাদের কলাম করতে হবে কয়টা? বলতে পারবা? আমি এটা একটু লক করে এই জিনিসগুলো একটু ছোট করে দেই। নইলে আসলে চলে যাচ্ছে কেন এটা? ওকে। তাহলে আমি এই জিনিসগুলাকে একটু ছোট করে দেই, নইলে জায়গাটা নেওয়া একটু টাফ। মনে হয় চ্যাপ্টা হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, তাহলে আমি এটাকে একটু উপরে তুলে দেই। এবার এটাকে একটু লম্বা করে দেই। এবার আই থিংক হয়ে যাবে। আমাকে বলতে পারবা কয়টা কলাম করতে হবে? নরমালি একটা জিনিস খেয়াল করো, নরমালি আমাদের গণসংখ্যা নিবেশন সারণীতে কিন্তু ২ টা কলাম মানে যদি লম্বালম্বি করে করো তাহলে ২ টা কলাম হওয়ার কথা। কিন্তু আমাদের এখানে একটা টালি নামে আরেকটা কলাম করতে হবে। কলাম করতে হবে ৩ টা। কলাম করতে হবে ৩ টা যেন আমরা টালির মাধ্যমে যেন জিনিসগুলো সুন্দর করে ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা একটা কলাম করলাম, ২ টা কলাম, ৩ টা কলাম হয়ে গেল না? আচ্ছা। বলতো সারি করতে হবে কয়টা? সারি করার জন্য তুমি কি ফলো করবা? দেখো এখানে ৭ টা শ্রেণী দরকার। তাহলে উপরে কি হেডিং দেওয়ার জন্য কি আরেকটা সারি দরকার না? তাহলে ৮ টা করব আমরা। কয়টা করব? ৮ টা। তাহলে আমাদের ৭ টা হচ্ছে ৭ টা শ্রেণীর জন্য আর একটা হেডিং দেওয়ার জন্য একটা। তাহলে এই টোটাল হচ্ছে ৮ টা। তাহলে আমরা একটু সবাই এই গড়গুলা করে ফেলি। দেখো যারা অলরেডি এগুলা পারো বা অলরেডি করছো, এখন তোমাদের কাজ হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস করে ফেলা। বুঝছো? তো আমি তোমাদের লাস্ট কি সম্ভাবনার উপর ক্লাস নিছিলাম না? সম্ভাবনার উপর ক্লাস নিলাম। মনে আছে তোমাদের? সম্ভাবনা আমি যে অফলাইনে ক্লাস নেই, তো আমি স্টুডেন্টদের একটু দেখছি কিছু সমস্যা আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আচ্ছা ৯ টা করে ফেলছি। সমস্যা নেই। ৯ টা করলে সমস্যা নেই। ঠিক আছে? তো ভাইয়া তোমাদের যে সম্ভাবনার উপর ক্লাস নিছিলাম একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবা একটা এটা বলতে ভুলে যাবো পরে। সেটা হচ্ছে সম্ভাবনার যে প্রবাবিলিটি ট্রি গুলা যেগুলো সবসময় পরীক্ষায় আসে ৩ টি মুদ্রা, ৪ টি মুদ্রা, তারপরে ১ টি ছক্কা ২ টি মুদ্রা, তারপরে ২ টি ছক্কা নিক্ষেপ। এই যে এই ম্যাথ গুলো যে পরীক্ষায় আসে, আমি দেখি যে তোমরা সম্ভাবনার যেই প্রবাবিলিটি ট্রি ওইগুলো আঁকতে গিয়ে কেমন জানি অগার ঠ্যাং আর বগার ঠ্যাং এঁকে ফেলো। মানে ১ম এ লেখো এরকমভাবে, এরকম মুদ্রা লেখা, তারপরে স্কেল নাও। স্কেল লইয়া দাও একটা উপরের দিকে, আরেকটা মনে করো দাও এই সাইডে। এই হচ্ছে জিনিসগুলো ঝামেলা। তো আমি তোমাদের জন্য এই প্রবাবিলিটি ট্রি যে আঁকবা, এটার জন্য একটা টেকনিক মানে একটা টেকনিক কিভাবে ফলো করবা, এটার জন্য একটা ভিডিও বানাইছি। তোমরা কি ভিডিওটা দেখছো? ভিডিওটা কি দেখছো তোমরা? আচ্ছা হ্যাঁ, অনেকেই দেখে ফেলছো, অনেকে দেখো নাই। তো এই আজকের ক্লাস শেষে তোমরা যাইয়া ওই ভিডিওটা দেখবা। তোমাদের গ্রুপে অলরেডি আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা দেখতে পারবা। জাস্ট ১৩ মিনিটের একটা ভিডিও। ওইটার মাধ্যমে তুমি সম্ভাবনার যত প্রবাবিলিটি আছে সব সুন্দর করে রাখতে পারবা। আর তুমি হচ্ছে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো যে আলফা ইন জয়। আলফা ইন জয় এটাতে গেলেই হবে। গিয়ে দেখবা ১ম ভিডিওটাই তোমার প্রবাবিলিটি নিয়ে। ওকে? তো ভালো লাগলে আমাকে জানাবা। ভাই ভাই ভিডিওটা ভালো লাগছে। ঠিক আছে? তাহলে আমার আরো মোটিভেশন কাজ করবে যে না ঠিক আছে তোমাদের জন্য আরো ভিডিও বানাই। ওকে, সো আসো যে এখানে আমরা ১ম এ লিখবো হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। এরপরে এখানে লিখবা টালি। আর এখানে লিখবা গণসংখ্যা। গণসংখ্যা। ওকে? আচ্ছা। মূলত আমাদের এখানে টোটাল জনগণ কয়টা হইতে হবে? টোটাল ৫০ জনের নাম্বার দেওয়া আছে। তার মানে গণসংখ্যা সব মিলে ৫০ হইতে হবে। আচ্ছা, এখন আসো যে আমরা এখানে শ্রেণী ব্যবধানগুলা নেই। দেখো তো আমাদের সর্বনিম্ন সংখ্যাটা কত ছিল? ৩২ ছিল না? আর তুমি ১০ করে ডিফারেন্স নিবা, রাইট? তাহলে ৩২ থেকে যদি তুমি নেও,
যে ৩২ থেকে কি ৪১ পর্যন্ত নেয়া লাগবে। আবার ৪২ থেকে ৫১ পর্যন্ত নেয়া লাগবে। তো এইটা না করে আমরা চাইলে ৩১ থেকে ৪০ ও নিতে পারি। ৩১ থেকে ৪০ যেন একটা সুন্দর একটা রেঞ্জ হয়। বুঝছো? তাহলে আমরা একটা কাজ করি ৩১ থেকে ৪০ নিবো। এখন তুমি বলতে পারো যে, "ভাইয়া ৩১ থেকে ৪০ নিবেন কেন? আমাদের তো সর্বনিম্ন নাম্বার ৩২, রাইট?" তুমি চিন্তা করে দেখো যদি তুমি ৩২ থেকে নেও, তাহলে ৪১ তারপরে ৫১, ৬১, ৭১, ৮১, ৯১, ১০০ ১ এ চলে যাইবো? ভাই ১০১ তো আর কেউ পায় নাই। তো তোমার সামনেও বাড়ানোর দরকার নাই। তুমি এমন একটা রেঞ্জ থেকে শুরু করবা যেন জিনিসগুলা কি মানে তোমার ওই যে সর্বনিম্ন সর্বোচ্চ যে নাম্বার গুলো এগুলা যেন এই শ্রেণী ব্যবধানের ভিতরে চলে আসে। যেমন ধরো আমি যদি ৩১ এর জায়গায় তুমি যদি বলো ভাইয়া ৩৩ থেকে শুরু করেন, তাহলে কিন্তু হবে না। কারণ ৩২ কিন্তু অলরেডি নাম্বার পাইছে। ৩১ থেকে হবে না। তুমি ৩১ থেকে শুরু করতে পারবা। ওকে? তাহলে আমরা দেখো একটু সুন্দর করে গুছানোর জন্য ৩১ থেকে নিলাম। দেন ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০, ৮১ থেকে ৯০, ৯১ থেকে ১০০ এই পর্যন্ত আমরা নিলাম। এখন আমাদের কোন রেঞ্জে কতজন পড়বে এগুলো আমার ফাইন্ড আউট করতে হবে। এবার একটা, একটা করে ফাইন্ড আউট করা লাগবে আরকি। তো খেয়াল করে দেখো ৭৬ তোমার যখন হুম, এক্সামে যখন এরকম দেওয়া থাকবে তখন তুমি পেন্সিল দিয়ে আছে না? একটা করে টালি দিবা, একটা করে দাগ টানবা। টালি দিবা, দাগ টানবা যেন ভুল না হয়। যেমন ধরো ৭৬ বলতো ৭৬ কোন রেঞ্জে পড়ছে? ৭১ থেকে ৮০ রেঞ্জে পড়ছে, রাইট? এরপরে মনে করো ৬৫ কোন রেঞ্জে পড়ছে? এই যে এখানে পড়ছে। ভুলেও ভুল হয়ে যায়, ভুলেও যদি ভুল হয় তাইলে কিন্তু আর মিলবে না। তাইলে ম্যাথ ভুল। বুঝছো? এরপরে ৯৮ কোনটাতে? লাস্টেরটাতে একটা দাগ দিলাম। তারপর ৭৯ কোনটাতে? এই যে এইখানে আরেকটা দিলাম। তারপরে ৬৪ কোনটাতে? এই যে এইখানে একটা দাগ দিলাম। তারপর ৬৮ কোনটাতে? এই যে এইখানে এর রেঞ্জ বাড়তেছে খালি। ৫৬ কোনটাতে? এই যে ৫১ থেকে ৬০। ৭৩ কোনটাতে? এই যে তারপরে ৮৩ কোনটাতে? এই যে এখানে বুঝছো? ক্লিয়ার? ওকে। এবার পরেরটা আসো। ৫৭ একটু দ্রুত করি। ৫৭ হচ্ছে এইখানে, তারপরে ৫৫ এইখানে, তারপরে ৯২, ৯২ কোথায় বলো তো? ৯২ এইখানে, তারপরে এই যে এগুলা শেষ। মানে ৪৫, ৪৫ কোথায়? এই যে এখানে, তারপর ৭৭ এইখানে, তারপর ৮৭ এই যে এখানে, তারপরে ৪৬ এইখানে, তারপরে ৩২, ৩২ এই জায়গাতে, ৭৫ কোথায়? এই যে দেখো একাত ৭১ থেকে ৮০ র মধ্যে কি ৭৫ ৮টা সংখ্যা হয়ে গেছে। তুমি এখানে ৫ নাম্বার যে টালিটা এটার দাগ দিবা না। দাগ নিয়ে দিয়ে এখানে কাট দিবা। মানে প্রতি ৫ টা টালিতে ৪ টা হয়ে যাওয়ার পর যখন ৫ নাম্বার আসে ওখানটায় কাট দেওয়া হয়। বুঝছো? তাহলে আমাদের এখানে ৮০ পর্যন্ত এই যে এই পর্যন্ত সব শেষ। মানে একটু দ্রুত করতেছি আরকি। এখন একটু দ্রুত করি। ৮৯ কোনটা? এই যে এইখানে। এই যে এখানে ভুল করা যাবে না। তারপরে ৪৮ কোনটাতে? এই যে এই জায়গাতে। ৯৭ কোনটাতে? এই জায়গাতে। ৮৮ কোনটাতে? এই জায়গাতে। ৬৫ কোনটাতে? এই জায়গাতে। ৭৩ কোনটাতে? এই জায়গাতে। ৯৩ কোনটাতে? এই জায়গাতে। ৫৮, ৫৮ এই জায়গাতে। তারপরে ৪১ কোনটাতে? এখানে, রাইট? তারপরে ৬৯ কোনটাতে? এই যে এখানে ৫ টা হয়ে গেছে। ৬৩ কোনটাতে? আবার এটাতে। ৩৯ কোনটাতে? উপরেরটাতে। ৮৪ কোনটাতে? এই যে হয়ে গেছে। ৫৬ কোনটাতে? এই যে এখানে। ভুল হইলে বইলো, হ্যাঁ? ৪৫ কোনটাতে? এই যে জায়গাতে। তারপরে ৭৩ কোনটাতে? এই যে। ৯৩ কোনটাতে? এই যে। ৬২ কোনটাতে? এইখানে। ৬৭ কোনটাতে? ৬৯, ৬৫, ৫৩ ভাল লাগতেছে না। অরণে গেছি। ৭৮ কোনটাতে? এই যে। তারপরে ৬৪ কোনটাতে? এই যে। তারপরে ৮৫ এই যে। তারপরে ৫৩, ৫৩ এই যে।
তারপরে ৭৩, এ তারপরে মনে করো ৩৪, এই যে মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। তারপর ৭৫, এই যে মনে করো ৫ টা। তারপর ৮২, এই যে এখানে ২ টা। ৬৭, এই যে ৬২, এই যে শেষ। এবার বলো, এবার বলো কয়টা হইছে বলো? এখানে ৩ টা। এই যে লেখলাম ৩। এখানে ৫ টা। খুবই বিশ্রী লাগতেছে। এটা আবার সুন্দর করে দিয়ে দেই। ৫ টা। এখানে দেখছো? বেশি টায়ার্ড হয়ে গেলে যাওয়া হয় আরকি। তো মনে করি এখানে কয়টা বলো তো? ৭ টা। এখানে ১০, ১০ ১৩ টা। এখানে হচ্ছে ১০ টা। এখানে হচ্ছে ৭ টা। এখানে হচ্ছে ৫ টা। দেখো যদি ৫০ টা না মিলে তাহলে আনসার ভুল। দেখো ৫০ টা মিলছে কিনা? তো ৩ আর ৫ ৮, ১৫, ১৮, ২৮, ৩৮, ৪৫, ৫০ মিলছে রে! হায়, হায়! মিলে গেছে। মনে করো যে যখন আমরা 19 এ ছিলাম বুঝছো? যখন এগুলা মিলতো ভাইরে ভাই যে একটা খুশি লাগতো। ৫০ জন না? ৫০ জনেরটা মিলে গেছে। তাহলে আমরা গণসংখ্যা নিবেশন কি তৈরি করে ফেললাম? সারণী তৈরি করে ফেললাম। বুঝছো? মিললে যে একটা ভালো লাগে, পারি আর না পারি। মিলছে তো। মিললে ভালোই লাগে না? আচ্ছা, এইবার আসো। তাইলে, তাহলে আমরা মোটামুটি এটা করে ফেলছি। তোমাদের কিন্তু এটা বইয়ের একটা ম্যাথ, বুঝছো? বইয়ের উদাহরণের একটা ম্যাথ মনে হয়। উদাহরণ অথবা অনুশীলনীর আরকি। আচ্ছা তোমরা দেখে নিও এটা কোনটা। এর মেবি উদাহরণের ম্যাথটাই আরকি হইতে পারে। তো এখান থেকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে ফেলছি। দেখো একটা শ্রেণীবদ্ধ ডাটা থেকে আমরা একটা শ্রেণীবদ্ধ ডাটাতে নিয়ে আসছি এবং জিনিসগুলো অনেক সুন্দর করে বোঝা যাচ্ছে যে আসলে কোন রেঞ্জে কতজন মার্কস পাইছে। রাইট? সো এজন্য আমরা আমাদের এটা শিখতে হবে। আর এটা কিন্তু খ তে আসে, খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। ওকে? ওকে? কারো কি এই পর্যন্ত কোন সমস্যা আছে? সহজ, একদম সহজ। জাস্ট তোমাকে জানতে হবে যে এই জিনিসগুলো এরকম করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করে ফেললাম। সবাই কি করছো নাকি আমি ওয়েট করব? ফেসবুক বাসীরা কি আছো? আচ্ছা। ও তোমাদের তো হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট তো দেওয়ার কথা। কেমন করছো তোমরা? হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট কি দিছে? হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট আচ্ছা অনেকের রেজাল্ট দিছে, অনেকের রেজাল্ট দেয় নাই, অনেকে ভালো করছো, অনেকে ভালো করো নাই। তাই না? সবার জন্যই বলতেছি এই যে তোমরা ধরো একটা রেজাল্ট যখন পেয়ে যাও, একটা রেজাল্ট কিন্তু একটা রেজাল্ট দেখে তুমি কিন্তু বুঝতে পারো যে আসলে তোমার পড়াশোনা কি এই পরীক্ষার আগে যা, যা পড়ছিলা আসলে কি ভালো করে পড়ছো নাকি ভালো করে পড়ো নাই। এটা একটা রেজাল্টের মাধ্যমে বোঝা যায়। রাইট? তোমার মেইন রেজাল্টটা বা মেইন পরীক্ষাটা কি? এসএসসি পরীক্ষা। তার আগে তুমি ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষা দিয়ে 10 এ উঠবা। ওইখানে তোমার রোল নির্ধারিত হবে। তুমি ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট এগুলো ক্যাটেগরাইজ হবে। তাই তো ব্যাপারটা। তোমরা দেখবা যে তোমরা সবসময় মানে চাও যে এইভাবে পড়বো, ভালো করব, এই করব, সেই করব। অনেক কিছু তোমার জীবনে চাওয়া পাওয়া আছে। কিন্তু ভাই তোমার এই যে ব্রেইনটা আছে না, এই ব্রেইনটা না পড়তে চায় না। এই ব্রেইন একটু অলসতা করে। সত্য না মিথ্যা? তুমি চাও যে তুমি মন থেকে চাও যে আজকে থেকে আমি ভালো করে পড়াশোনা করব। আজকে ফাদায় ফুটায় লাবো, এই করব, সেই করব। বাট তোমার ব্রেইন না করতে চায় না। কেন জানি চায় না। তুমি ওরে একটু বোঝানোর চেষ্টা করবা। বুঝছো? ওরে একটু প্রেশার দিবা। প্রেশার দিলে দেখবা হয়ে যাবে। তোমরা যেকোনো চ্যাপ্টার যখন পড়বা, ট্রাই করবা ওই চ্যাপ্টারটা যেন তোমার শেষ হওয়ার পর যেন তুমি আরেক চ্যাপ্টার ধরো। যেমন ধরো তোমাদের মানে আমি অফলাইন ক্লাসে অফলাইনে একটা ছেলে আছে ক্লাস 9 এ পড়ে। নাম বলতেছি না। আমি দেখি একটা নতুন চ্যাপ্টার ধরলে ২-৩ লেকচার দেওয়ার পর ওর কথা হচ্ছে, "ভাই এই চ্যাপ্টারটা চেঞ্জ করেন। আরেকটা চ্যাপ্টার ধরেন।" আমি ওরে জিজ্ঞেস করি, "কেন আরেকটা চ্যাপ্টার ধরবো? এই চ্যাপ্টার তো শেষ হয় নাই।" কারণ ওর নাকি এই চ্যাপ্টার ভাল লাগে না। তো আমি খেয়াল করে দেখি মানে ওর সবসময় কি নতুন কোনো কিছুতে ওর আগ্রহ বেশি। যেগুলো অলরেডি একটু পড়ানো হয়ে গেছে,
এটি সে পড়তে চায় না। তার কাছে যেন কেমন জানি লাগে। আবার নতুন অধ্যায় শুরু করতে হবে। না। তুমি দেখবা যে তুমি যেই চ্যাপ্টারটা ধরছো বা ঝাপসা পড়ছো, তোমার কনফিডেন্স লেভেল কিন্তু ওই চ্যাপ্টার নামায় ফেলে। কারণ তুমি ওই চ্যাপ্টার পড়ছো বাট তুমি পারো না। তোমার ব্রেইন তোমাকে বারবার পুশ দেয়। দেখছস? তুই তো পড়ছস, কিন্তু তুই তো পারস না। তুই পড়ছস, কিন্তু করতে পারস না। তার মানে তুই খারাপ স্টুডেন্ট। বুঝছো? সো মাথায় রাখবা, যেই কোন কিছু পড়বা, ওই জিনিসটা ভালো করে শেষ করবা। ধরো আমি তোমাদের এই সম্ভাবনা পড়াইছি। সম্ভাবনা চ্যাপ্টার পড়ানোর পর তুমি কি করবা? বেশি না। ১০ টা বোর্ড সিরিজ সলভ করবা। ১০ টা বোর্ড সিরিজ সলভ করে দেখবা তোমার সম্ভাবনার পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ধরো পরিসংখ্যান। তুমি ৫ টা সিরিজ সলভ করো, এই চ্যাপ্টার শেষ করার পর দেখো তোমার কনফিডেন্স বেড়ে যাবে। বুঝছো? যা শেষ করবা ভালো করে শেষ করবা। ওকে? আচ্ছা, এবার আসো। আমরা এই এমসিকিউ দেখি একটু। গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? একটা গণসংখ্যা সারণী তৈরি করবা। প্রথমে কোনটা প্রয়োজন বলো তো ভাইয়া? প্রথমে কোনটা প্রয়োজন? গণসংখ্যা সারণী তৈরি করতে হলে সর্বপ্রথম পরিসর প্রয়োজন। সর্বপ্রথম কি প্রয়োজন? পরিসর। ভেরি গুড। সবাই আনসার করতেছে। আচ্ছা। সবাই আনসার। আজকে আমি তোমাদের জেমস দিব। কিন্তু randomly ৫ জনকে দিব। কার ভাগ্যে যে পড়বে জানি না। বাট দিব। ঠিক আছে? ৫ জনকে দিব। ওকে? আচ্ছা। এরপর এরপর আসো। ১০ জন শিক্ষার্থীর ওজন ১০ জন শিক্ষার্থীর ওজন কেজিতে এত। উক্ত উপাত্তের পরিসর কত? আচ্ছা জেমস তারাই পাবা যারা ক্লাসে নিজেরা গল্পগুজব করবা না। জাস্ট আমি যখন প্রশ্ন করব, আমি যে প্রশ্ন করার পর তোমাদের উত্তর দেখার জন্য কি কমেন্ট সেকশনে তাকাই না? তখন আমি যাদেরকে দেখব তারাই পুরস্কার পাবা। মানে তারাই জেমস পাবা। যারা উল্টাপাল্টা খালি কমেন্ট করে থাকবা বা গল্পগুজব করবা তাদের জেমস দিব না। ঠিক আছে? বলো কোনটা আনসার? বলো এখানে সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ৫০, সর্বনিম্ন ৩৩। তাহলে বলো ৫০ থেকে ৩৩ বিয়োগ করে সাথে ১ যোগ করলেই তো পরিসর পাওয়া যায়, রাইট? তাহলে কি হবে পরিসর? পরিসর হচ্ছে ১৮, ১৮, ১৮ পরিসর। ক্লিয়ার? পারবো আমরা এগুলা। এরপরে কি বলছে? ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নম্বর হচ্ছে ৩৫, পরিসর ৫৬, সর্বোচ্চ নম্বর কত? এটা কিভাবে বের করবা? বলো। নরমালি পরিসর যেটা পরিসর ইকুয়াল টু কি হয়? পরিসর ইকুয়াল টু এখানে হচ্ছে সর্বোচ্চ নম্বর, এখানে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস কত বলো তো? প্লাস 1, তাই না? তাহলে সর্বোচ্চ নম্বর কেমনে বের করবা? এই এই 1 টা এই পাশে নিয়ে আসো। 1 টা এই পাশে নিয়ে আসলে কত হবে? ৫৫ হয়ে যাবে না? আর ৩৫ কে এই পাশে নিয়ে আসো। তাহলে ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ নম্বর, রাইট? এটা বলো তো ৫৫ আর ৩৫ যোগ করলে কত হয়? ৯০। তাহলে আমাদের এখানে হচ্ছে আনসার ডি নাম্বারটা হবে। তাহলে বুঝছো? ঘুরায় ফিরায় পরিসরের যে ফর্মুলাটা আছে না? ওইখান থেকে আমাদের সূত্র দিয়ে ম্যাথ গুলা দেয় আরকি। ক্লিয়ার? আচ্ছা। সবাই আনসার করতেছে। ভেরি গুড। আচ্ছা। আচ্ছা তোমার একটা মেসেজ পিন করে দেওয়া হইছে যে যাদের সাউন্ড ইস্যু হচ্ছে, সাউন্ড ইস্যুটা মানে আমার ইয়ে থেকে হচ্ছে না। মানে অন্য কোনো কারণে হচ্ছে তারা Facebook এ জয়েন করতে বলছে আরকি। ওকে? এটা হয়তোবা তোমরা দেখছো। ফারিহা ভাইয়া পোল দেন। আসলে পড়তে গেলে বারবার হচ্ছে ল্যাপটপে যেতে হবে তো আবার ল্যাপটপে ক্লিক করা হ্যান-ত্যান পোল দিচ্ছি না। তোমরা এখন বড় হয়ে গেছো। যারা বাচ্চারা 6-7 এ পড়ে, ওদের পোল দিলে ওরা আনসার করে স্বাচ্ছন্দ্য বোধ করে। বা তোমাদের তো সিলেবাস শেষ করাটা মেইন টার্গেট। এজন্য পোল-টোল দেই না আরকি তোমাদের, বুঝছো? দেখো এবার আমরা লেখচিত্র দেখব। তো তোমাদের মনে আছে কিনা আজকে ক্লাসের শুরুতেই তোমাদের আমি দেখাইছিলাম যে একটা একটা লেখচিত্রের মাধ্যমে আমরা অনেক কিছু ফাইন্ড আউট করতে পারি। আমরা বুঝতে পারি প্রশ্ন কি কঠিন হইছে না সহজ হইছে, কতজন সর্বোচ্চ মার্কস পাইছে, কতজন সর্বনিম্ন মার্কস পাইছে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারি। রাইট? তো আমাদের এই ধরনের পরিসংখ্যানের ক্ষেত্রে লেখচিত্র হচ্ছে ৩ টাইপের হয় ভাইয়া। কয় টাইপের হয় ভাইয়া? ৩ টাইপের হয়। একটা হচ্ছে আয়ত লেখ বা হিস্টোগ্রাম, একটা গণসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা অজীব রেখা। ইংলিশেও অজীব রেখা বা অজীব লাইন। বুঝছো? আমরা যে উপাত্তগুলো নিয়ে কাজ করি, উপাত্তগুলার লেখচিত্র
3টা লেখচিত্র আমরা শিখবো যেগুলা দিয়ে আমরা অনেক কিছু ফাইন্ড আউট করতে পারি, অনেক কিছু আমরা বুঝতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আয়তলেখ, একটা গণসংখ্যা বহুভুজ, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা অজীব রেখা। আজকে আমরা ট্রাই করব যে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজটা শেষ করার জন্য। ওকে? আচ্ছা, তোমাদের কি আজকের মনে হয় তানভীর ভাইয়ের ক্লাস আছে? কার ক্লাস আজকে তোমাদের? 8:30টায়? কার ক্লাস আজকে? ও নাজিম ভাই, হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সের নাজিমের ক্লাস। ওকে, তো নাজিম দেখলাম একটা পোস্ট দিছে তোমাদের গ্রুপে। ওকে, তাহলে আমরা আয়তলেখ আঁকা শিখবো, বাট আয়তলেখ আঁকার আগে আমাদের কনসেপ্ট আগে ক্লিয়ার থাকতে হবে যে আয়তলেখ কিভাবে আঁকতে হয়। যেমন দেখো, আয়তলেখ আঁকার জন্য আমাদের এখানে দেখো শ্রেণী ব্যবধান দেওয়া আছে, মানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। তো এখান থেকে আমরা আয়তলেখটা অঙ্কন করব। তো আয়তলেখটা কিরকম হয় আগে সেটা আগে বুঝো একটু। তোমরা খেয়াল করে দেখো তো, এই যে এই যে এখানে আয়তলেখ শুরু হইছে কত থেকে বলতো? 30 থেকে। তাহলে 30 থেকে 40, 30 থেকে 40 এইটুকু রেঞ্জে মার্কস পাইছে কয়জন বলতো? এইটুকু রেঞ্জে মার্কস পাইছে এতজন। মানে ধরো 10 এর উপর ধরো 13 জন মার্কস পাইছে আজকে এইটুকুর উপরে। আবার 40 থেকে 50 এইটুকু রেঞ্জে মার্কস পেয়েছে কয়জন? মনে করো ধরো 8 জন বা সামথিং এরকম মার্কস পাইছে। আবার 50 থেকে 60 এগুলা কি বলতো? এগুলা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। আর এই যে x অক্ষ বরাবর এখানে শ্রেণী ব্যবধান দেওয়া, আর y অক্ষ বরাবর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া, মানে গণসংখ্যা দেওয়া আছে, যে গণসংখ্যা, যে কতজন মার্কস পাইছে, এই যে এই ব্যবধানে কতজন মার্কস পাইছে, এগুলো হচ্ছে আমাদের y অক্ষের বরাবর দেওয়া থাকবে। বুঝছো? এখন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, তুমি খেয়াল করে দেখো তো, এই যে আমাদের 30 থেকে 40, এরপরে 41 থেকে 50। আচ্ছা বলো তো, 30 থেকে বা 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, এই যে এখানে 40 থেকে 41 এর মধ্যে কি একটা গ্যাপ রয়ে গেছে না? একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, রাইট? তুমি যদি অ্যাকচুয়ালি এই গ্রাফটা আঁকতে চাও, এই গ্রাফ দিয়ে আঁকতে চাও বা এই শ্রেণী ব্যবধান দিয়ে আঁকতে চাও, তাহলে গ্রাফটা কিরকম হয় বলতো? এখানে হবে 31 থেকে 40, তারপর একটু গ্যাপ যাবে, একটু গ্যাপ দিয়ে হবে কি আবার বলতো? 41 থেকে 50, একটু গ্যাপ দিয়ে হবে না? তারপর পরেরটা আবার কি হবে? 51 থেকে 60। এই যে ভাই এই গ্যাপে আসলে কি কেউ মার্কস পাইছে কি পায় নাই, এটা কি আমরা বলতে পারবো? এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে ভাইয়া আমাদের কিন্তু এই গ্যাপটা ফিল আপ করতে হবে। এই গ্যাপটা ফিল আপ করতে হবে। এই গ্যাপটা রাখা যাবে না। তুমি দেখছো কি? এখানে 30 থেকে 40, তারপর 40 থেকে 50 হইছে না? 50 থেকে 60 হইছে, এখানে কোনো গ্যাপ আছে? গ্যাপ নাই। তাহলে আমাদের যখন কোন একটা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে বা একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকবে, তো ওইখানে আমাদের প্রথম কাজ আগে দেখতে হবে এখানে কি, এই যে এগুলা কি আসলে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? এটা কিন্তু অবিচ্ছিন্ন, সরি, বিচ্ছিন্ন। আমাদের বানাইতে হবে, অবিচ্ছিন্ন বানাইতে হবে, অবিচ্ছিন্ন বানাইতে হবে। ক্লিয়ার? তাহলে এবার বলো অবিচ্ছিন্ন বানানোর ওয়েটা কি? তাহলে আমি তোমাদের একটা নরমাল ট্রিক শিখাই, যে অবিচ্ছিন্ন বানানোর ওয়েটা হচ্ছে এরকম। ধরো তোমার এখানে 31 থেকে 40, তারপরে মনে করো যে 40 থেকে 50, তারপরে মনে করো 51 থেকে 60, ধরো এগুলো আছে। এখন তুমি এই যে এই বিচ্ছিন্ন শ্রেণীগুলাকে এবার অবিচ্ছিন্ন শ্রেণীতে বানাবা, অবিচ্ছিন্ন শ্রেণী বানাবা। তো অবিচ্ছিন্ন শ্রেণী বানানোর একটা ট্রিক বলি। ট্রিকটা হচ্ছে, বলতো, একটা শ্রেণীর সর্বোচ্চ মান আর পরের শ্রেণীর সর্বনিম্ন মান, এই দুইটার বলতো, এই দুইটার ব্যবধান কত? ব্যবধান কিন্তু 1, রাইট? আচ্ছা, এই 1 যে, এই 1 কে তুমি একটু 2 দিয়ে ভাগ করো তো। ব্যবধানটা 1 না? 1 কে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে 0.5 না? 0.5। তো তুমি যদি প্রতিটা শ্রেণীর সর্বনিম্ন মান থেকে 0.5 কমাও আর সর্বোচ্চ মান থেকে 0.5 বাড়াও, তাহলে ওই যে টোটাল অবিচ্ছিন্ন শ্রেণীটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তোদের দেখাচ্ছি জিনিসটা। আচ্ছা আমাকে একটু বলো তো, খেয়াল করো, মনোযোগ দিও। আমি কি বলছি? যে একটা শ্রেণীর সর্বোচ্চ মান আর একটা শ্রেণীর সর্বনিম্ন মান, এই দুটার গ্যাপ পার্থক্য কত? 1। এই 1 কে 2 দিয়ে ভাগ করো। মানে ব্যবধানটাকে 2 দিয়ে ভাগ করো। তাহলে 0.5 না? 0.5 তুমি কি করবা? এই যে সর্বনিম্ন মান থেকে 0.5 কমাবা, সর্বোচ্চ মানে 0.5 বাড়াবা। তাইলে দেখবা যে এটা অবিচ্ছিন্নটা মানে বিচ্ছিন্নটা অবিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে বলো
৩১ থেকে আমি যদি 0.5 কমাই তাহলে ৩০.৫ আর ৪০ এর সাথে 0.5 বাড়াইলে কি ৩১.৫ ওকে? বলো ৪১ থেকে 0.5 কমাইলে কি বলো তো? ৪১ থেকে 0.5 কমাইলে ৪০.৫ আর ৫০ এর সাথে 0.5 বাড়াইলে কি ৫০.৫ আবার এখানে কমাও। তাহলে ৫০.৫ হবে আর পরেরটা হবে ৬০.৫ বলতো এই যে এই কাজটা করার সময় কি দেখো তো? এবার কি মিলে গেছে না জিনিসটা? এখানে কি মিলছে না? মানে এবার কি আর অবিচ্ছিন্ন আছে? মানে বিচ্ছিন্ন আছে না অবিচ্ছিন্ন হয়ে গেছে? একই হয়ে গেছে না? বুঝছো? ভাই এটা বুঝলে আমি সামনে আগাবো। তাহলে আমাদের ১ম এ দেখতে হবে দেখতে হবে এখানে আমাদের বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। যেহেতু বিচ্ছিন্ন আছে আমাদের অবিচ্ছিন্ন বানাইতে হবে। তাহলে আমরা বানাই নিলাম। এইবার আমরা হচ্ছে কি করব? ম্যাথ গুলা সলভ করব। ঠিক আছে? তাহলে আমরা একটা ডিটেইলস এ দেখি। জাস্ট এটা আমি তোমাদের একটা আইডিয়া দিলাম। এখন আমরা ম্যাথ একটা সলভ করব একদম ডিটেইলস এ। ধরো মনে করো যে তোমার কাছে এরকম একটা গ্রাফ পেপার দিছে পরীক্ষাতে। এরপর তোমাকে এই ডাটাগুলা দিছে। ঠিক আছে? তাহলে তোমার এই ডাটাগুলা দিলে ১ম এ আমরা দেখব ডাটাটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। দেখলেই বোঝা যাচ্ছে ডাটাটা আসলে এখানে বিচ্ছিন্ন দেওয়া আছে। তাহলে আমরা ১ম অবিচ্ছিন্ন বানায় নিব। তা আমরা পরীক্ষার খাতায় যখন লিখবো তোমার প্রশ্ন কিন্তু এরকমই থাকবে। বাট পরীক্ষার খাতায় যখন তুমি লিখবা তখন সুন্দর করে কি করবা? একটা ৩ বিশিষ্ট সারি তৈরি করবা। মানে ৩ বিশিষ্ট একটা টেবিল তৈরি করবা। যেমন এই টেবিল তৈরি করে কাজ কি আমাদের? টেবিল তৈরি করে ১ম কাজ যেটা ১ম কাজ হচ্ছে এটাকে ৩ টা কলাম করবা। ৩ টা কলাম। ১ টা কলাম, ২ টা কলাম, ৩ টা কলাম। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তোমাকে যদি এই যে আয়তলেখা অঙ্কন করতে বলা হয়, যদি তোমাকে এরকম গণসংখ্যা নির্বিশেষে সারণী না দেওয়া থাকে, যদি মানে অবিচ্ছিন্ন বা ওই যে অশ্রেণীবদ্ধ ডাটা দেওয়া থাকে তাহলে কিন্তু ১ম এ তোমাকে শ্রেণীবদ্ধ ডাটা বানাইতে হবে। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে? আয়তলেখা অঙ্কন করতে হবে। ওকে? তাহলে ভাই আমরা একটু দেখি দ্রুত। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ তাহলে আমাদের ৮ টা ঘর করতে হবে, রাইট? তাহলে আমরা ৮ টা ঘর করে ফেলি তাড়াতাড়ি সবাই। তুমি স্কেল দিয়ে এখন করতে পারো, তাহলে হাতে কলমেও করতে পারো। এটা দিয়ে চলে আসলো। কয়টা হইছে? আচ্ছা করতে থাকি। এবার এবার দেখো এখানে ১ম এ লিখব কি? এখানে হচ্ছে শ্রেণী-ব্যক্তি তারপরে এখানে লিখবা অবিন্যস্ত শ্রেণী ব্যবধান। অবিন্যস্ত, অবিচ্ছিন্ন, অবিন্যস্ত না সরি। অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। এখানে লিখবা গণসংখ্যা। এখানে লিখবা গণসংখ্যা। ওকে? তাহলে ১ম এ কি লিখবা? ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০ একটু দ্রুত করি না? ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০, ৮১ থেকে ৯০, ৯১ থেকে ১০০ ওকে? আচ্ছা এবার প্রত্যেকটা থেকে ০.৫ করে কমাবো, ০.৫ বাড়াবো। তাহলে এখানে কি হবে বলো তো? ৩০.৫, ৪০.৫, ৪০.৫, ৫০.৫, ৫০.৫, ৬০.৫, ৬০.৫, ৭০.৫, ৭০.৫, ৮০.৫, ৮০.৫, ৯০.৫, ৯০.৫, ১০০.৫ ঠিক আছে? আচ্ছা গণসংখ্যাগুলো লিখে ফেলি। ৩, ৫, ৭, ১৩, ১০, ৭, ৫ ওকে? আচ্ছা, ওকে বুঝছো? ঠিক তাহলে এবার আমরা হচ্ছে কি করব? আমরা গ্রাফে করব। ঠিক আছে? তাহলে গ্রাফে প্লট করার জন্য আমরা ১ম এ X অক্ষ আর Y অক্ষ ড্র করে ফেলি একটু। মনে করো যেটা ধরো Y অক্ষ নিলাম, এটা মনে করে নিলাম X অক্ষ। একটু মোটা করে দেখাচ্ছি যেন বোঝা যায়। সবকিছু বোঝা যাচ্ছে তোমাদের? মানে হ্যাঁ, বোঝা যায় নাকি? বোঝা যাচ্ছে নাকি? অল ক্লিয়ার কি? মানে সাদা কালার তো ইয়েটা গ্রাফটা?
আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে মনে হয়। ওকে, তাইলে এবার আসো যে আমরা কি করব? আমরা ১ম এ এই শ্রেণী ব্যবধানগুলা লিখব। ভাইয়া এখানে তো ভাইয়া 0, তাই না? তাহলে আমরা 0 থেকে মানে একটা নির্দিষ্ট ডিসট্যান্স রাইখা আমরা তো 0 থেকে ৩০ পর্যন্ত তো কেউ মার্কস পায় নাই। রাইট? তাহলে আমরা এইখানে এগুলা বাদটা দিব। মানে ধরলাম যে এইখানে বাকি নাম্বার গুলো আছে। বাট এগুলো আমরা কাউন্ট করব না। আমরা শুরু করব ৩০.৫ থেকে। তাহলে তুমি একটা কাজ করো। এই কত লিখবা ৩০.৫ তারপর এখানে লিখবা ৪০.৫ তারপর এখানে লিখবা ৫০.৫ তারপর এখানে লিখবা ৬০.৫ পরে এখানে লিখবা ৭০.৫ পরে এখানে লিখবা ৮০.৫ পরে এখানে লিখবা ৯০.৫ তারপর এখানে লিখবা ১০০.৫ ওকে? আচ্ছা। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর দেখো এখানে কিন্তু টোটাল ১০ টা মানে ব্যবধান কিন্তু ১০ ব্যবধান ১০ কিন্তু তুমি লিখছো কত? তুমি কিন্তু ৫ ব্যবধানে লিখছো, তাই না? তুমি কি করছো? প্রতি ২ টা ঘরকে ১ একক ধরছো। প্রতি ২ ঘরকে না। প্রতি ১ ঘরকে ২ একক ধরছো। প্রতি ১ ঘরকে কয় একক? ২ একক। তাহলে তোমাকে এখানে কিন্তু লিখে দিতে হবে স্কেলের মাধ্যমে যে এক্স অক্ষ বরাবর এই যে এক্স অক্ষ বরাবর প্রতি ১ ঘরকে ২ একক ধরছে। ১ ঘরকে ২ একক লিখে রাখতে হবে। ১ ঘর ২ একক। এবার আসো আমরা এই বরাবর গণসংখ্যা লিখব। এভাবে কিন্তু লিখা যায় না। এভাবে লিখা অনেক কষ্ট। কারণ তুমি অভিকর্ষের বিপরীতে লিখতেছো তো ঝামেলা। এবার আসো গণসংখ্যা। বলতো ৩০ থেকে ৪০ এই রেঞ্জে কয়জন পাইছে নাম্বার? ৩ জন। তাহলে সব মিলে যদি ১০-১৩ জন তাহলে কাজ করি আমরা এখানে প্রতি ২ ঘরকে ১ একক ধরি। প্রতি ২ ঘরকে ১ একক। তার মানে কাজ করি আমরা এই যে এখানে তোমার হচ্ছে আচ্ছা প্রতি ১ ঘরকেই ধরি। এত ঝামেলার দরকার নেই। মনে করো ধরো এটা ৫ এটা মনে করো ১০ এটা মনে করো ১৫ মানে ধরো আর তো যাবে না। সর্বোচ্চ ১৩ পর্যন্ত আছে, রাইট? তাহলে আমাদের দরকার নেই আর বেশি। তাহলে আসো ১ম এ ৩ পর্যন্ত। তার মানে ১ম যারা হচ্ছে ৩০ থেকে ৪০ এই রেঞ্জে পাইছে, এই রেঞ্জে পাইছে ৩ জন। কয়জন? ৩ জন। তাহলে ধরো ১, ২, ৩ আচ্ছা এখানে তো একটা কেমন জানি ঝামেলা হয়ে গেল না? আচ্ছা এখানে কিন্তু ঘর সংখ্যা কম, বুঝছো? মানে তোমাদের তো ৫ টা করে থাকবে, এখানে ৪ টা করে দেওয়া আছে। ১, ২, ৩, ৪ ১, ২, ১, ২, ৩ শিট ৪ টা করে দেওয়া। ঝামেলা হয়ে গেল গা। তুমি ধরে নাও ৫ টা করে দেওয়া আছে, ওকে? তাহলে আমরা একটা কাজ করি, মনে করো যে এখানে ৩ এখানে ৩ তাহলে এই ঘরে তোমার এই যে এইটুকু অংশ তোমার কি করতে হবে? ১ম এ ফিল আপ করতে হবে, ওকে? তার মানে ৩০ থেকে ৪০ এই রেঞ্জে আছে ৩ জন। ৪০ থেকে ৫০ এ কয়জন আছে? ৫ জন। তাহলে আমি ধরলাম যে এখানে ৫ জন আছে। তার মানে এই যে এখানে ধরো ৫ জন। ৪০ থেকে ৫০ তাহলে আমরা এখানে বক্স করে ফেলবো ৫ জনের। তারপরে মনে করো যে ৭ জন আছে। ৫০ থেকে ৬০ এ ৭ জন ধরো এই ৭ জন হচ্ছে এখানে আছে। ধরলাম আমি, হ্যাঁ? তোমরা আবার এটা নিয়ে আমার মাইন্ড করো না, বুঝছো না? যে ভাইয়া এখানে গড় তো ৪ টা ছিল, আপনি তো ৫ টা ধরে হিসাব করে ফেলছেন। আপাতত ভাই আমি খেয়াল করিনি এখানে ৪ টে ঘর আছে। আচ্ছা বলে ১৩ বলো ১৩ জন কোথায়? ধরো এই যে এই রেঞ্জে ১৩ জন। তাহলে ধরো এইখানে হচ্ছে ১৩ ফর এক্সাম্পল ধরো এখানে ১৩ আছে। এই যে আমরা এই বক্স করে দিব। ওকে? বক্স করব, হ্যাঁ? তারপরে ১০ জন। তাহলে ১০ জন ধরো এখানে আছে। এখানে বক্স করব। তারপরে মনে করো যে ৭ জন। ৭ জন কোথায় আছে? মনে করো ধরো এখানে আছে। এখানে বক্স করে দিব। তারপরে মনে করো যে লাস্টে ৫ জন। ৫ জন এখানে আছে, এখানে একটা বক্স করে দিব। ওকে? এবার তুমি চাইলে বক্স গুলারে তুমি চাইলে হচ্ছে ওই যে একটু পেন্সিল দিয়ে একটু গাড়া-টাড়া করে দিতে পারো। চাইলে তুমি এভাবে রাখতে পারো। ঠিক আছে? তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে এখানে কিছু জিনিস ফলো করতে হবে যেই টেকনিক গুলা তোমরা ভুল করা যে পরীক্ষায়। তুমি এই গ্রাফ আঁকতে পারবা। দেখবা গ্রাফ তুমি খুব সহজে আঁকতে পারছো। ঝামেলা হচ্ছে কয়েকটি স্পেসিফিক পয়েন্টে ঝামেলা যেগুলো স্যাররা নাম্বার দিবে না। নাম্বার 1 হচ্ছে স্কেল। তোমার স্পষ্ট করে লিখে দিতে হবে যে এক্স অক্ষ বরাবর প্রতি ১ ঘরকে ২ একক ধরে। আর ওয়াই অক্ষ বরাবর তুমি প্রতি ১ ঘরকে কিন্তু ১ একক ধরছো। রাইট? মানে প্রতি ১ ঘরকে ১ একক ধরে। তোমার এই স্কেল করে দিতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্টটা স্যাররা সবাই খেয়াল করে যে তুমি লেখছো কি লেখো নাই। না লিখলে নাম্বার কাটা দিয়ে দিবে।
এবার তুমি এখানে খুব সুন্দর করে বসাইছো। কিন্তু ভাই বলো তো 0 থেকে 30 পর্যন্ত এর রেঞ্জে কি কোন নাম্বার আছে? বা কেউ নাম্বার পাইছে? পায় নাই। তো তুমি এই জিনিসটাকে একটু এরকম ডট এই যে হ্যাশ দিয়ে বুঝাই দিবা যে এইখানে আসলে 0 থেকে 30 এর মধ্যে মানুষজন ছিল। কিন্তু কেউ নাম্বার পায় নাই। তো এখানে আমরা কিছু রাখতেছি না, জাস্ট তুমি একটা এখানে একটা ডট এরকম দিয়ে বক্স। ঠিক আছে? এইটুকুই হচ্ছে আমাদের কাজ। আর এই অক্ষ বরাবর গণসংখ্যা আর এই অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান লিখে দিবা। শ্রেণী শ্রেণী ব্যবধান। আল্লাহই জানে কি জানি লিখছি বাংলা। এরপর যদি দেখে তোমার আবিদা আপু, তারপরে তোমার এই কি জানি তাসমিয়া আপু, তারপরে হচ্ছে আবার তোমাদের আরে ইয়ার নাম ভুলে গেছি। আয় হায়! কি জানি আরেক ভাইয়ের নাম? ওরা মাইরা ফেলবে আমার জানলে। তানভীর, তানভীর। এগুলা দেখে যে ভাই বাংলা লিখছি এমনি। ঠিক আছে? তাহলে শেষ। তাহলে আমরা পচায় ১০০ করে ফেলবো যে ভাই আগে বাংলা শিখেন। তারপরে হচ্ছে ম্যাথ করাই। আচ্ছা যাই হোক। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। তো সবাই কি মানে বুঝছো? কোন কনফিউশন আছে কিনা বলো তো? কোন কনফিউশন? আচ্ছা, এখন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেই বা একটা কাজ দিয়ে দেই। ঠিক আছে? তোমরা এটা একটু বাসায় চেষ্টা করবা জাস্ট। আমি নেক্সট ক্লাসে করাই দিব। বাট তোমাদের চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে এই যে আয়তলেখা যে আঁকলাম, এখান থেকে গণসংখ্যা বহুভুজ কেমনে আঁকা হয়? গণসংখ্যা বহুভুজের একটা তোমাদের একটা ট্রিক শিখাই দিই। গণসংখ্যা বহুভুজটা জানো কি? গণসংখ্যা বহুভুজ হচ্ছে তুমি এই আয়তলেখ থেকে আঁকতে পারবা। তোমাদের বুঝাই। আয়তলেখ অঙ্কন করা দরকার নাই। বলো তো এই যে এখানে যারা আছে, যেইটুকু আছে আমাকে বলো তো এই যে এদের মধ্যমান নিতে পারবা কিনা? মাঝখানে মধ্যবিন্দু নিতে পারবা কিনা? মানে এখানে আরেকটা কলাম করবা জাস্ট মধ্যবিন্দু লেখা। মধ্যবিন্দু। বলো তো এই দুটার মধ্যবিন্দু লিখতে পারবা কি পারবা না? পারবা। মধ্যবিন্দু বের করবা, মধ্যবিন্দু বের করবা, মধ্যবিন্দু, 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 রাইট? মনে করো যে ধরো এই দুইটার মধ্যবিন্দু ধরো ৩৫.৫। ধরো ৩৫.৫। তুমি কি করবা জানো? এরকম চিত্র আঁকবা না। তুমি এই ৩০, ৪০ এগুলো লেখবা না। এই দুটোর মধ্যবিন্দু কত? ৩৫.৫ না? খালি এটা লেখবা। পরে লেখো ৪৫.৫, পরে ৫৫.৫, ৬৫, ৭৫, ৮৫, ৯৫। খালি মধ্যবিন্দুগুলা বসাবা। এবার আসো। বলতো এই রেঞ্জের মধ্যে কয়জন? ৩ জন, তাই না? তাহলে তুমি কি করবা জানো? তুমি এই যে এখানে একটা পয়েন্ট লিখবা। কারণ এই দুটার মধ্যবিন্দু কি ৩ জন পাইছে। তারপরেরটার মধ্যে আবার এখানে একটা পয়েন্ট লিখবা। কারণ ৫ জন পাইছে, তারপরে ৭ জন পাইছে, তারপরে ১৩ জন পাইছে, তারপরে ১০ জন পাইছে, এই যে ৭ জন বা ৫ জন এরকম পাইছে, রাইট? শুধুমাত্র মধ্যবিন্দুগুলার উপর ফলো করে তুমি পয়েন্ট গুলা দিবা। জাস্ট ভাই এই পয়েন্ট গুলা যোগ করলে, এই পয়েন্ট গুলা যোগ করলে এই পয়েন্ট গুলো যোগ করলে আর দেখো ১ম পয়েন্ট আর লাস্ট পয়েন্ট। ১ম পয়েন্ট, লাস্ট পয়েন্ট। এদের পরে তো আর কিছু নাই। আগে পরে তো কিছু নাই। এজন্য এই পয়েন্টটা তুমি এই যে মাঝখানে যে ধরো এই দুটার মাঝখানে কিছু একটা আছে, এটা যোগ করে দিবা। আর এই পয়েন্টটা ধরো এর পরবর্তীতে কিছু একটা আছে মাঝখানে, এটা যোগ করে দিবা। জাস্ট এই যে চিত্রটা আছে না? এই বক্স ছাড়া চিত্রটা যেটা আছে, এটাই আমাদের গণসংখ্যা বহুভুজ। তোমাদের চিত্র দেখাই। এই যে তাকাও। এই রেঞ্জের মধ্যবিন্দু বরাবর গণসংখ্যা, এই রেঞ্জের মধ্যবিন্দু বরাবর গণসংখ্যা। তোমাদের কিন্তু এগুলো আঁকতে হবে না, এগুলো আঁকতে হবে না। জাস্ট তুমি এখানে লিখবা ৩৫, ৪৫, ৫৫, ৬৫, ৭৫ এগুলা খালি পয়েন্ট গুলা বসাবা। এরপর খালি পয়েন্ট গুলা যোগ করবা। যোগ করার পর এই পয়েন্টের আগে তো কিছু নাই। এজন্য এই মাঝখানে যে দাগটা পয়েন্টটা এখানে যোগ করে দিবা। আর এর পরে তো কিছু নাই। এজন্য এর মাঝখানে যে পয়েন্টটা যোগ করে দিবা। জাস্ট এইখানেই গণসংখ্যা বহুভুজ। তুমি কি পারবা? কে পারবা হাত তোলো। কে পারবা হাত তোলো বলো। আজকে randomly জেমস দিব দাঁড়াও। দাঁড়াও কয়েকজন রে। আমি কিন্তু ভাই দেখো আমার আমার এক ভাইকেও বদদোয়া দিও না।
আমি কিন্তু randomly দিচ্ছি, বুঝছো? আমি কিন্তু কারো মানে কারো নাম জানি না, কিছু জানি না। ঠিক আছে? আমি randomly দিচ্ছি। কারা, কারা যে পাইছো? কয়েকজনকে দিলাম, বুঝছো? হ্যাঁ, তোমাদের তো মেসেজ আসতেছে না আর। আচ্ছা, আসছে। আচ্ছা, বেশ কয়েকজনে দিছি। নাম কেমনে দিব? নাম কিভাবে দিবে? FB তে দেখেন। আচ্ছা, FB তে তো দেখতেছি। FB তে আসলে জেমস তো আর দেওয়ার ওয়ে নাই, বুঝছো? আচ্ছা, আচ্ছা এখন তোমাদের মেসেজ গুলো আবার চলে আসছে। ঠিক আছে। তাহলে এবার শোনো। তাহলে আমরা মানে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিব। মানে ধরো আমি তোমাদের জাস্ট কনসেপ্ট দেখাইলাম যে তুমি আসলে কিভাবে করবা। তুমি বাসায় একটু ট্রাই করো। বাসায় ট্রাই করো তোমাদের একটা জিনিস বলে দেই। তোমাদের যে এই পরিসংখ্যান থেকে যে ম্যাথ গুলো আসবে, এখানে কিন্তু গ নাম্বার প্রশ্নে হয় আয়ত লেখো, নইলে গণসংখ্যা বহুভুজ, নইলে অজীব রেখা। এই ৩ টা থেকে একটা থাকবেই। থাকেই। বুঝছো? তাহলে আমরা একটু প্র্যাকটিস করব সবাই। ঠিক আছে? আজকে কয়েকজনে দিছি। আমি জানি না কাকে, কাকে দিছি। আমি randomly খালি দিছি। বুঝছো? মানে আমি আসলে দিতে চাই না। কারণ দেখা যায় কি দিলে কয়েকজন পাইছে, কয়েকজন পায়নি। বুঝছো? তো জিনিসটা আসলে অনেক মানে খারাপ লাগে আরকি। আমার যদি অপশন থাকতো যে সবাই একসাথে দিয়ে দাও। যারা এখন সবাই ক্লাস করতেছো সবাইরে আমি দিয়ে দিতাম। হ্যাঁ, এবার তোমরা কোয়েশ্চেন করো। কার কি প্রশ্ন আছে দাঁড়াও। কার কি প্রশ্ন আছে বলো? তোমাদের কমেন্টস গুলা মানে একটু ডিস্টার্ব করতেছে আরকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে? এখন শোনো। তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে পড়াশোনার বাইরে, ধরো পড়াশোনা রিলেটেড যে ভাই আমি আসলে পড়তে পারতেছি না বা আমার এই সমস্যা হচ্ছে। যেমন অনেকেই রুটিন নিয়ে প্যারা খাইছো। যেমন আমি এসএসসি ২৬ এর জন্য একটা রুটিন বানাইছি। এটা কিন্তু তোমাদের আমি অলরেডি বলছি রুটিনটা, রাইট? তোমরাও ওই রুটিনটা ফলো করতে পারো। এবং তাছাড়াও দেখলাম যে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছো যে আসলে একটা চ্যাপ্টার কিভাবে পড়বো, কোন চ্যাপ্টার কেমনে করতে হবে না করতে হবে। এই জিনিসগুলো নিয়ে অনেকেরই প্রবলেম থাকে। তোমাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো, যেমনি হোক। মানে আমাকে জাস্ট যেন আমার কাছে পৌঁছায় যায় মেসেজটা। ঠিক আছে? এমন একটা মানে কমেন্টস-টমেন্টস যাই হোক, তোমরা আমাকে বলবা যে, "ভাই এই জিনিসগুলা রিলেটেড আমাদের হচ্ছে কোনো ইনফরমেশন দেন।" ঠিক? তাহলে আমি তোমাদের ওইভাবে ওই ইনফরমেশন গুলা দিব। যেমন ধরো একটা ম্যাথের একটা চ্যাপ্টার কিভাবে পড়া উচিত, কতটুকু পড়া উচিত। তারপর ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, অনেক তোমার বায়োলজি মুখস্থ করতে পারো না। ঝামেলা হয়ে যায়। মনে থাকে না। রাইট? সো কিভাবে কোনগুলা করবা, কিভাবে ফোকাস ধরে রাখবা। যদি তোমাদের এই জিনিসগুলো জানার প্রয়োজন হয়, আমাকে জানাবা। জানাইলে আমি তোমাদের ওই রিলেটেড জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলব। ঠিক আছে? তাহলে ভাই আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, অনেকে বলতেছে কপাল খারাপ। আসলে কি বলবো এখন সবাই দিতে গেলে। প্রায় এখানে তোমরা ৩৬৬ জন ক্লাস করতেছো। ভাই আমি চাই সবাইরে দেই। বিশ্বাস করো আমি যদি পারতাম যে ক্লাসের পরে বইসা, বইসা সবাইরে জেমস দিমু, দিতে পারতাম ভাই। ঠিক আছে? এখন যাই হোক, তো এটা আমাদের মনে করো যে এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। তুমি তো সারাক্ষণ ক্লাস করছোই। রাইট? তো প্যারা নেওয়ার কিছু নাই। তাই নেক্সট ক্লাসটা করো। আজকের ক্লাস এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্ক কইরো। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এই যে আমি হোমওয়ার্ক দিয়ে দিব নে কমেন্ট ইয়েতে তোমাদের কমিউনিটিতে তোমরা এখানে হোমওয়ার্কটা দিয়ে করে ফেলো। জাস্ট এই ২ টা রিলেটেড যে ২ টা টপিক পড়াইছি। ওকে? তাহলে আল্লাহ আরো কয়েকজন দিয়ে দিবে এখন। দিয়ে দিব, হ্যাঁ?